বাংলা সাহিত্যের কিছু অদ্ভুত গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রহস্য রোমাঞ্চ। আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা আগন্তুক। গল্প পাঠে শ্যামল। শুনতে থাকুন। আমাদের গ্রামখানি অনেকটা উপদ্বীপের মতো। তার পূর্ব ও উত্তর দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আর একটি বড় নদীর ভিতর গিয়ে পড়েছে। পৃথিবীর মাটির সঙ্গে আমাদের গ্রামের অবিচ্ছিন্ন যোগ আছে কেবল দক্ষিণ দিকে। কিন্তু সে যোগটুকু না থাকলেও আমরা হয়তো দুঃখিত হতাম না। আমাদের গ্রামের উত্তর প্রান্তে নদীর কিনারায় যে শ্মশান আছে, এই অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই। এবং সেই শ্মশানে শবদাহ করবার জন্য দূর গ্রাম থেকেও লোক আসে ওই দক্ষিণ দিক দিয়েই। এখানে যে শ্মশানেশ্বর মহাদেব বিরাজ করছেন, তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা। যদিও তিনি যে নিদ্রাগত না হয়ে অহরহই জাগ্রত হয়ে আছেন, এমন কোনো প্রমাণই আমরা পাইনি। কিন্তু অধিকাংশ লোক সেই কথায় বিশ্বাস করে। অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটি পরিণত হয়েছে মহাশ্মশানে। সব যাত্রীদের অস্বাভাবিক ও তীক্ষ্ণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবোল ধ্বনি উঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে যখন তখন। দিনের বেলায় সেই শোরগোল কোনো রকমে সহ্য করা যায়, কিন্তু নিস্তব্ধ গভীর রাত্রে সে চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটা অসহনীয় অপার্থিব ভাব। ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেগে কোকিয়ে কেঁদে ওঠে। গ্রামখানি পুরোপুরি দ্বীপ হলে এসব ঝঞ্ঝাট পোহাতে হতো না। পল্লীগ্রামের মহাশ্মশানের ভয়াবহ বিভৎসতা কলকাতার বাসিন্দারা ধারণায়ও আনতে পারবে না। কলকাতার শ্মশানগুলোকে তো বাইরে থেকে দেখায় শৌখিন মানুষদের বসতি বাড়ির মতন। তাদের ভিতরটাও জীবন্ত জনতার আনাগোনায় ও কণ্ঠস্বরে সর্বদাই শোভিত হয়ে থাকে। এমনকি সেখানে অমাবস্যা রাত্রির অন্ধতাও ঘুচিয়ে দেওয়া হয় বহু ইলেকট্রিকের বাতি জেলে। কিন্তু পল্লীগ্রামের মহাশ্মশান বড় ভয়াবহ ঠাই। নিঝুম রাতে সেখানে পদার্পণ করলে সর্বাঙ্গে জাগ্রত হবে বিভীষিকার রোমাঞ্চ। হলুদ বরণ চাঁদের পাণ্ডুর আলো চারিদিকে প্রকাশ করে অস্পষ্টতার রহস্য, এবং তারই সঙ্গে দু একটা হেরিকেন লণ্ঠন টিম টিম করে জ্বলেও স্পষ্ট করে দেখাতে পারে না কোনো কিছুই। বাতাসে বাতাসে জেগে ওঠে যেন মরন্ত রোগীর নাভিশ্বাস, এবং তাই শুনে চতুর্দিক থেকে কালো কালো দানবের মতো মস্ত মস্ত গাছপালাগুলো শিউরে শিউরে কেঁদে কেঁদে ওঠে সভয়ে এবং সশব্দে। এখানে ওখানে ছাড়া ছাড়া হয়ে অপছায়ার মতো নড়াচড়া করে যেসব জ্যান্ত মানুষ, তাদের সংখ্যা এক হাতের আঙুলেই গুনে ফেলা যায়। একটা কি দুটো কিংবা বড়জোর তিনটে চিতা দূরে লক লক করে ওঠে ক্রুদ্ধ নরক নাগিনীর জ্বলন্ত রক্ত চিহ্বার মতো। কোনো বৃক্ষের অদৃশ্য শাখায় বসে অশুভ কণ্ঠে আচমকা চ্যাঁচ্যা করে চেঁচিয়ে ওঠে একাধিক প্যাঁচা। চমকে দেয় জীবন্তদের অন্তরাত্মাকে। স্থানে স্থানে রাশিকৃত ভাঙা কলসি ও মাংসহীন অস্থি প্রভৃতির সঙ্গে পড়ে থাকে কোনো অগ্নিদগ্ধ মানুষের ভয়াল দেহাবশেষ। কারণ এখানে শ্মশানের মতো সবসময় মৃতদেহকে নিঃশেষে পুড়িয়ে ফেলা হয় না। দূরে আনাচে কানাচে যেখানে যা কিছু দেখে সব ছায়া। ছায়ার মতো সেখানে হয়তো মানুষের আধ পোড়া দেহের অংশবিশেষ নিয়ে মারামারি টানাটানি ছেঁড়াছেড়ি করে শৃগাল কুকুরের দল। বৃষ্টি চিৎকারে বিষাক্ত করে চতুর্দিক। তার ওপরে আরও দূরে যেখানে যেতে নারাজ হয় মানুষের দৃষ্টি, মনে সন্দেহ জাগে
সেখানে হয়তো চলাফেরা করছে এমন মৃত মানুষের জনতা। পার্থিব জগতে ঠাঁই না থাকলেও রাজি নয় তারা পৃথিবীর মাটি ত্যাগ করতে। বন্ধ হয়ে যায় জীবন্তদের পদচালনা, স্তম্ভিত হয়ে যায় চক্ষু, মন এবং দেহ। তার উপর থেকে থেকে মাথার উপর দিয়ে ডানা ছটপট করতে করতে উড়ে যায় নিশিথিনীর বৃহত্তর কালো প্রজাপতির মতো অমঙ্গলকর ও নির্বাক বাদুড়ের দল। অভিধান শ্মশানের আর এক নাম দিয়েছে প্রেতভূমি। এ নাম মিথ্যে নয়। পল্লীগ্রামের শ্মশান দেখলে প্রেতভূমি ছাড়া আর কিছুই বলে মনে হয় না। এমনি এক শ্মশান থেকে প্রায় 6 মাইল দূরে আমরা বাস করি। আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি, তারপর একটা ছোট মাঠ, তারপর একটা ছোট জঙ্গল এবং তারপরই নদীর ধারে শ্মশান। কৃষ্ণপক্ষের কালো রাতের জন্যে আসর ছেড়ে মিলিয়ে গেল সন্ধ্যার ঝাপসা আলো। সেদিন কি বিষম গুমট। বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে, নড়ছে না গাছের একটা পাতা পর্যন্ত। ঘরের ভিতরে টেকা দায়। বাড়ির বাইরে রকে এসে বসলুম এবং হাত পা ছড়িয়ে ভালো করে বসতে না বসতেই শুনলুম বহু কণ্ঠের চিৎকার, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। ঝিল্লিমুখর উত্তপ্ত অন্ধকার রাত্রে এই মৃত্যুধ্বনি মনের মধ্যে জাগিয়ে তুললে অশান্তি। একটু তফাতে আমার বাড়ির সামনে দিয়েই শ্মশানে যাবার রাস্তা, কিন্তু চারিদিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কাউকেই দেখতে পেলুম না। কেবল শোনা যেতে লাগলো হরিনামের সেই শব্দময় বিভীষিকা, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। ক্রমে তা ক্ষীণতর হয়ে একেবারে থেমে গেল। বুঝলুম শ্মশানে পৌঁছেছে সব যাত্রীরা। সব যাত্রীদের কণ্ঠ মৌন হলো বটে, কিন্তু পল্লীগ্রামের রাত্রের কতগুলি নিজস্ব ধ্বনি আছে। থেকে থেকে গাছের পাতাদের ফিসফাস শব্দ, হঠাৎ জেগে ওঠা পাখিদের ডানা ঝাড়া, গাছের তলায় শুকনো পাতাদের ভিতর সরসর শব্দ তুলে হয়তো চলে যায় কোনো সাপ বা সরীসৃপ, হয়তো ডেকে ওঠে কর্কশ স্বরে একটা কি দুটো তক্ষক, কিংবা শোনা যায় শৃগাল সভার স্বল্পস্থায়ী হট্টগোল। এবং এই সবের উপরেও সর্বক্ষণ জেগে থাকে ঝিঝি পোকাদের এক টানা আর্তনাদ। বেশ খানিকক্ষণ একলা বসে শুনলুম সেই রাত্রির ধ্বনি। তারপর চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো তন্দ্রার আমেজে। উঠি উঠি করছি, হঠাৎ যেন অন্ধকার ফুরেই একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালো একটা সুদীর্ঘ ছায়ামূর্তি। এমন আচম্বিতে, এত নিঃশব্দে তার আবির্ভাব, চমকে না উঠে পারলুম না। জিজ্ঞেস করলুম, কে? অন্ধকারে দেখতে পেলুম মূর্তির চোখগুলো চকচক করে উঠল। সে অত্যন্ত গম্ভীর ও রুক্ষস্বরে বলল, ক্ষুধার্ত অতিথি। অতিথি এই রাত্রে? ক্ষুধার্তের সময় অসময় নেই। কেবল ক্ষুধার্তই নই, আমি শীতার্ত। শীতে ঠক ঠক করে কাঁপছি। আগে বাড়ির ভিতরে একটু আশ্রয় দিন, বাইরে আর দাঁড়াতে পারছি না। মহাবিস্ময়ে বলে উঠলুম, বলেন কি মশাই, আপনার শীত করছে?
আর এদিকে দারুণ কুমোটে সেদ্ধ হয়ে যাচ্ছি আমরা। সে যেন কাঁপতে কাঁপতে বললে, বিশ্বাস হচ্ছে না আমার কথায়? তাহলে এই দেখুন। কই আপনার হাত কই? আমার একখানা হাত বাড়িয়ে দিলুম। সেও হাত বাড়িয়ে ধরলে আমার একখানা। কিন্তু বড় মুহূর্তেই আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিলুম। উফ, কি অসম্ভব ঠান্ডা তার হাত, ঠিক যেন জমাট বরফ দিয়ে করা। সে কাতর স্বরে বললে, বাড়ির ভেতরে চলুন, বাড়ির ভেতরে চলুন, আমি আর বাইরে দাঁড়াতে পারছি না। বাড়িতে ঢুকে ভেতর থেকে সদর দরজাটা বন্ধ করতে যাচ্ছি, হঠাৎ আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত চিরে দপদপিয়ে চোখ ধাঁধিয়ে উঠল একটি অতি দীর্ঘ বিদ্যুৎ শিখা। তারপরই বজ্রের গর্জন। ইতিমধ্যে কখন যে গোটা আকাশটা ভরে পুঞ্জীভূত হয়ে উঠেছে মেঘের পর মেঘের দল, সেটা একেবারেই আমার নজরে আসেনি। বোধহয় বৃষ্টি পড়তে আর দেরি নেই। বৈঠকখানায় প্রবেশ করে টেবিল ল্যাম্পটা উস্কে দিলুম। তারপর কৌতূহলী দৃষ্টি ফেললুম সেই ক্ষুধার্ত ও শীতার্ত অতিথির দিকে। অদ্ভুত, সবই অদ্ভুত। যেমন ঢ্যাঙা তেমনি রোগা তার দেহ, খালি গা, খালি পা, কোমরে জড়ানো একখানা নতুন কাপড়। দেহের কোথাও যেন মাংস নেই, কেবল চাদর দিয়ে ঢাকা আছে যেন হাড়গুলো। কুচকুচে কালো রং, মাথায় বড় বড় চুল, বিশৃঙ্খল। মুখের দুই পাশ চুপসে বসে গিয়েছে। শুকনো ঠোঁট দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে পড়েছে বাইরে, যেন মূর্তিমান দুর্ভিক্ষ। আর কি বুভুক্ষ দৃষ্টি! জানি না বুকের কাছটা কেন ছমছম করে উঠল। সঙ্গে সঙ্গে শুনলুম বাড়ির বাইরে ঝড়ের চিৎকার। থরথর করে কেঁপে উঠে আগন্তুক বলল, উফ, ঠান্ডা হাওয়া আসছে, জানলা বন্ধ করে দিন, জানলা বন্ধ করে দিন। জানালাগুলো বন্ধ করে ফিরে দাঁড়িয়ে বললুম, মহাশয়ের কি কোনো ব্যামো হয়েছিল? ব্যামো? হ্যাঁ, হয়েছিল বই কি। শক্ত ব্যামো। সুবিধে পেয়ে শত্রুরা আমাকে জমের বাড়িতে পাঠাতে চেয়েছিল, তাই তো আমি তাদের ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। শত্রু? শত্রু আবার কারা? জাতিশত্রু মশাই, জাতিশত্রু। তাছাড়া আবার জমের বাড়িতে পাঠাতে চাইবে কে? আপনার কথা আমি ভালো করে বুঝতে পারছি না। তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল? বেশি কথা বলবার শক্তি আমার নেই। শুনছেন না, ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামলো। পৃথিবী এখনই ভাসবে, শীত আরো বাড়বে। আমি শীতার্ত, আমি ক্ষুধার্ত। উফ, কি খিদে পেয়েছে! আমি ক্ষুধার্ত। কিছু খেতে দিন মশাই, আগে কিছু খেতে দিন। বললুম, এত রাত্রে বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তবু চেষ্টা করে দেখছি, একটু অপেক্ষা করুন। কিন্তু বেশি কিছু দিতে পারবো বলে মনে হয় না। যা পারেন তাই দিন। ওহ, শত্রুরা না খাইয়ে মারবে বলে কতদিন আমাকে কিছু খেতে দেয়নি। কতদিন আমি উপোস করে আছি। বাড়ির ভেতরে গিয়ে কোনো রকমে সংগ্রহ করলুম কিছু ভাত, কিছু তরকারি, খানতিনেক রুটি,
2টি সন্দেশ ও 4টি নারকেল নাড়ু। থালার উপরে তাই সাজিয়ে নিয়ে ফিরে এলুম বৈঠকখানায়। দেখলুম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত আড়ষ্টভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগন্তুক যেন কান পেতে কি শুনছে। চোখ দেখলে মনে হয় তার দৃষ্টি যেন ঘরের নীড়ের দেওয়াল ভেদ করে চলে গিয়েছে বাইরে, কত দূরে। বললুম, আপনার খাবার এনেছি। সে যেন আমার কথা শুনতেই পেল না। আচমকা ফিরে দাঁড়িয়ে ব্যস্ত স্বরে সে বলে উঠল, তারা আসছে, তারা আসছে। বিপুল বিস্ময় জিজ্ঞাসা করলুম, কারা আসছে? আমার শত্রুরা, আমি তাদের দেখতে পাচ্ছি, আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। আমি চললুম। সে কি, আপনার খাবার এনেছি যে। না না, আমি আর কিছু খাবো না, আর আমি ক্ষুধার্ত নই। শত্রুরা আবার আমাকে জমির বাড়িতে পাঠাবার জন্য ছুটে আসছে। আমি পালাই, আমি পালাই। বলতে বলতে সে ছুটে ঘর থেকে বেরিয়ে এলো উদ্ভ্রান্তের মতো। তারপরই দুম করে সদর দরজাটা খোলার শব্দ হলো। হতভম্বের মতো খাবারের থালা হাতে করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম, কে এই আশ্চর্য লোকটা? পাগলা কারোর থেকে পালিয়ে আসেনি তো? সদর দরজার কপার দুখানা ঝোড়ো হাওয়ায় দুমদাম করে একবার বন্ধ হচ্ছে, একবার খুলে যাচ্ছে। তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির দাপটে। দরজাটা আবার বন্ধ করে দেবার জন্য এগিয়ে যাচ্ছি, আচম্বিতে দেখি 6-7 জন লোক সবেগে দৌড়ে এসে হুড়মুড় করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। হ্যারিকেন লণ্ঠনটা তুলে সবিস্ময়ে জিজ্ঞাসা করলুম, কে? তাদের একজন বললে, আমরা শ্মশান থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? এমন দুর্যোগে শ্মশানে কোনো মানুষ টিকতে পারে? ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়ির আলো দেখে এখানে ঢুকে পড়েছি। তাহলে আপনাদের সবদাহ শেষ হয়েছে? না মশাই, না, আমাদের কপাল আজ বড়ই মন্দ। সব শ্মশানে রেখে পাশের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলুম, কিন্তু ফিরে এসে দেখি খাটের উপর থেকে মরা অদৃশ্য হয়েছে। আশ্চর্য ব্যাপার মশাই, আজব কাণ্ড। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা আগন্তুক। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কিছু বলার থাকলে কমেন্টস করুন। আজ চলি, পরের গল্পে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।